KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন একটা অদ্ভুত লোকেশনে, যেখানে আজ পর্যন্ত কিন্তু স্টেডিয়াম বুলেটিনের কোনো অনুষ্ঠান এখান থেকে করিনি। অ্যাকচুয়ালি প্রথমে আমি এবং জয়জ্যোতি ঘোষ প্রথমে ঠিক করেছিলাম যে আমরা অনুষ্ঠানটা করবো ইডেনগার্ডেন্সের মধ্যে থেকে। ইডেনগার্ডেন্সের মধ্যে যে ঠান্ডা হাওয়া, সেখানে দাঁড়ানো যাচ্ছে না। তাই আমাদের অনুষ্ঠান প্রথমে স্পন্সরের নাম বলতে ভুলেই গেছি বলতে। জ্যাক অলিভ অয়েল অনুষ্ঠানে কো স্পন্সর, আমার সঙ্গে যথারীতি কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আমরা দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি ভিজিটিং টিম ড্রেসিং রুমের সামনে। দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ড্রেসিং রুম, একদিকে হোম টিমের, একদিকে ভিজিটিং টিমের। কে বলতে পারে যে আগামী 7ই ফেব্রুয়ারি ইডেনগার্ডেন্সে যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, সেখানে বাংলাদেশ টিমের আস্তানাটা এই ড্রেসিং রুমেই হতো কিনা। কিন্তু এখন যা পরিস্থিতি, টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা তো না হয় বাইরে ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে ভেতরে নিরাপদ জায়গায় চলে এলাম, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ নিরাপত্তা পাবে কি করে? তার নিরাপত্তা তো ঘোর বিপন্ন, কারণ বাংলাদেশ বলে দিয়েছে তারা ভারতে আসবে না। এবং যেরকম পরিস্থিতি, যে ভাষায় বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে অনেক হয়েছে, গোলামি আর করবো না, এই জাতীয় আক্রমণাত্মক কথা, এবং সেটা দেখা যাচ্ছে যে তাদের দেশের আজকে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। অর্থাৎ এরপরে এই পপুলিস্ট স্ট্যান্ডের পরে হয়তো বাংলাদেশ আসবে না। সেক্ষেত্রে কি করবে? আমি জয়জ্যোতি ঘোষের কাছে যেতে চাই যে আমরা না হয় বাঁচলাম এখনকার মতো ঠান্ডা থেকে, টি-20 ওয়ার্ল্ড কাপ কি করে বাঁচবে বলে? সত্যি মানে সোশ্যাল মিডিয়ায় তো প্রশংসিত হচ্ছি বাংলাদেশের। তো ব্যাপার হচ্ছে যে এখন প্রতি মুহূর্তে সিচুয়েশন বদলাচ্ছে। মানে গতকাল রাতের যা সিচুয়েশন, এই মুহূর্তে সিচুয়েশন, এই যে ইকুয়েশনটা আইসিসির সঙ্গে বিসিবি কি হতে চলেছে বলা খুব মুশকিল। তবে বলে রাখি, এক অফিসিয়ালের বক্তব্যই বলছি, নাম প্রকাশে অনিচ্ছুক। গতকাল রাতে আইসিসিকে যখন তারা রিকোয়েস্ট পাঠায়, অনুরোধ পাঠায় যে শ্রীলঙ্কায় তাদের ভেন্যুটা রিলোকেট করা হোক। এবার বিষয় হচ্ছে, আমরা অনেকেই বা ইন্ডিয়ান মিডিয়া অনেকেই বলছে জয় শাহ রয়েছেন এবং অনেক ইস্যু রয়েছে, লজিস্টিক্স রয়েছে, যার জন্য এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরাও তাই বলেছিলাম গতকাল। এবার বিষয় হচ্ছে সিচুয়েশন কোথাও কি বদলাচ্ছে। এবার জয় শাহ বাদে বাকি যেসব মেম্বার রয়েছে আইসিসিতে, কোথাও যে কোনো কারণেই হোক না কেন বাংলাদেশের প্রতি কিন্তু সহানুভূতিশীল। এবার একটা চেষ্টা চলছে শ্রীলঙ্কার কিছু ম্যাচ যদি সুইচ করা যায়, ওই ম্যাচগুলো এখানে এই ইডেন গার্ডেন্স বা মুম্বাইতে সুইচ করে যদি বাংলাদেশকে সেই ভেন্যুটা দিয়ে দেওয়া যায়, যেটা তারা চাইছে। এবার বিষয় হচ্ছে শ্রীলঙ্কার হোম ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কা হোম ম্যাচ তাদের ছাড়বে না, পাকিস্তান আসবে না। এইগুলো বাদে যেসব ম্যাচ রয়েছে, এটা একটু বলে দিই। 9 ফেব্রুয়ারি ওমান ভার্সেস জিম্বাবুয়ে, যেগুলো শ্রীলঙ্কায় ম্যাচ রয়েছে। 11 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস আয়ারল্যান্ড, 13 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবুয়ে, 14 ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ভার্সেস ওমান, 17 ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে, 20 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস ওমান। এই কটা ম্যাচ রয়েছে যেখানে শ্রীলঙ্কার কোনো হোম ম্যাচ নেই, যেখানে পাকিস্তান নেই, যেখানে বাংলাদেশও নেই। তাহলে কি খুব ভালো বলেছো। সেক্ষেত্রে বাংলাদেশ চলে গিয়ে ইডেন গার্ডেন্সে কি অস্ট্রেলিয়ার আগমন ঘটবে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যদি সত্যি শ্রীলঙ্কা ম্যাচ সোয়াপ করতে রাজি হয়। আজকে আমি একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে কেন শ্রীলঙ্কা নিজেদের হোম ম্যাচ ছেড়ে দেবে, তাদের তো হোম অ্যাডভান্টেজ, সেটা ছেড়ে দেবে কেন? তুমি যেটা বলছো এই ফর্মুলায় কিন্তু হতে পারে যে অস্ট্রেলিয়ার বেশ কিছু ম্যাচ এবং তার সঙ্গে ওমান জাতীয় যে ম্যাচগুলো কেউ দেখবে না, ওই ম্যাচগুলোকে এখানে নিয়ে আসা হলো, এগুলো ওখানে চলে গেল। আমি শুধু আপনাদের বলি যে যদি সত্যি বাংলাদেশ এখানে খেলতো, তাহলে বাংলাদেশের প্রথম খেলা হতো 7 তারিখে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আমার ধারণা কিছু দর্শক হয়তো দেখতে আসতেন। তারপরে খেলা একবারে দর্শক আসতো না, ইটালির সঙ্গে 9 তারিখে 9 ফেব্রুয়ারি, এবং তারপরে বড় ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে দিন 14 ফেব্রুয়ারি। আমার কিছু বাংলাদেশ জার্নালিস্ট বলছিলেন যে তারা ভ্যালেন্টাইন্স ডে ভেবেছিলেন কলকাতাতে স্পেন্ড করবেন, নিউ মার্কেট অঞ্চলে ঘুরবেন, সেগুড়ে বালি। 14 ফেব্রুয়ারি এখানে হয়তো অন্য কোনো ম্যাচ হবে। আর সিএবি তারা বলছে যে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কারণ তাদের হাতে তো কিছু নেই, তাদের ওয়েট করতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার দিকে দেখার জন্য। জয়জ্যোতি যেটা বললো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে যদি এরকম ফর্মুলা হয় যে শ্রীলঙ্কা থেকে কিছু ম্যাচ নিয়ে আসা হবে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এবং অন্য টিমে বেশ কিছু ম্যাচ এখানে চলে আসতে পারে।
অবশ্যই, এবং এটাই আমি জিজ্ঞেস করেছিলাম সেই বোর্ড কর্তাকে যে রিয়ালিস্টিক্যালি কতটা পসিবল এটা, কারণ এই মুহূর্তে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে, লজিস্টিক্স একটা ইস্যু রয়েছে, এবং দুটো টিমকেই যেতে হবে, মানে বাংলাদেশ যাচ্ছে মানে শুধু বাংলাদেশ যাবে না, বাংলাদেশের সঙ্গে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকেও যেতে হবে শ্রীলঙ্কায়, তাই অনেক একটা বড় ইস্যু। তবে কোথাও গিয়ে যেটা প্রথমেই বললাম, জয় শাহ কিন্তু এখানে ফ্যাক্টর করছে না, বাকি মেম্বাররা যে কোনো কারণেই হোক এই ইস্যুতে বাংলাদেশের প্রতি কিন্তু সহানুভূতিশীল, এবং সেই জন্যই আইসিসি একটু নরম। কি হবে এখন, অনেক কিছু সম্ভাবনা রয়েছে, তবে এটা কিন্তু একটা রিয়ালিস্টিক্যালি পসিবিলিটি রয়েছে। মুশকিল খুব, যিনি বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল বুলবুল সিডনিতে আগে থাকতেন, ওর সঙ্গে জয় শাহর সম্পর্ক খুব ভালো, বাট প্রবলেম হচ্ছে তো বুলবুলের হাতে নয়, এটা কমপ্লিটলি চলে গেছে গভর্নমেন্টের হাতে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি এখন ক্রীড়া উপদেষ্টা, আগে তিনি ছিলেন ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের পরামর্শদাতা আসিফ নজরুল, কলম লেখেন, লেখক। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, খুব আগুনে মেজাজের একজন লোক, যিনি হাসিনা সরকারের তীব্র বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। তিনি এখন যথেষ্ট ইম্পর্ট্যান্ট একজন লোক এই ইউনুস গভর্নমেন্টে। তিনি বলছেন যে আর খেলা হবে না, অর্থাৎ শুধু তাই নয়, বাংলাদেশ এক ধাপ এগিয়ে বলেছে যে আইপিএলের সম্প্রচার বাংলাদেশ জুড়ে হবে না। মনে রাখবেন, বাংলাদেশে আইপিএল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা খেলা, কিন্তু যেহেতু মুস্তাফিজুরকে নেওয়া হয়নি বা বাদ দিয়ে দেওয়া হলো, তার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে আইপিএলের কোনো খেলা দেখা যাবে না, অর্থাৎ জিও স্টার যে খেলা দেখাতো সেটা বাংলাদেশ জুড়ে দেখা যাবে না। এবার বাংলাদেশে যে বিশাল বাংলাদেশি স্পন্সররা ছিলেন, তাতে যে বিরাট আর্থিক ক্ষতি হয়ে যাবে জিও স্টারের, তা নয়, কিন্তু ইম্প্যাক্টটা ভেবে দেখুন যে একটা দেশ বলছে যে আমি আইপিএলের ওপর পুরোপুরি তালাচাবি ঝুলিয়ে দিলাম। কি ঘটতে পারে, একটু জাস্ট একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারাও ব্রেকে ভাবুন, আমরাও ব্রেকে ভাবি, ফিরে আসছি খুব দ্রুত, কোথাও যাবেন না প্লিজ। বিরতি থেকে ফিরে এলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ইডেন গার্ডেন্সে আমরা দাঁড়িয়ে আছি, এত বড় বড় সব ম্যাচ এখানে খেলা হয়েছে, এখন আহমেদাবাদে সব খেলা হয়, আর ভবিষ্যতে ভারতে কি নিরঙ্কুশভাবে কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সম্ভব? আমার তো মনে হয় সম্ভব নয়। ক্রিকেটকে যেভাবে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার হচ্ছে, এবং হতে হতে দুটো দেশ, প্রতিবেশী দেশ কমপ্লিটলি বিরূপ হয়ে গেছে। প্রথম এশিয়া কাপে সেই নো হ্যান্ডশেক এবং ট্রফি না নেওয়ার জন্য পাকিস্তান বিরূপ হয়ে গেল, এখন বিরূপ হয়ে গেল বাংলাদেশ। অর্থাৎ এর ফলে যেটা দাঁড়ালো, ভবিষ্যতে ভারতে যে টুর্নামেন্টে আয়োজন করা হোক না কেন, আগামী ভবিষ্যতে না বাংলাদেশ আসবে না পাকিস্তান আসবে, এবং এর ফলে 2030-এ ভারত যে অলিম্পিকের বিট করবে 2036-এর জন্য, সেটা কিন্তু একটা বড় ধাক্কা খেলো। কারণ এতগুলো দেশ যদি বিভিন্ন সময় বলে যে আমি আসবো না, আমি যাব না, ঠিক যেটাকে আটকানোর জন্য ভারত এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের পরেও খেলতে রাজি হয়েছিল। তারা চায়নি অলিম্পিকের আগে, অলিম্পিক বিট করার আগে কোনো ঝামেলা হোক। এখন কি হবে জয়জ্যোতি? এখন কি হবে এটাই সবথেকে বড় প্রশ্ন। তবে এটা নিশ্চিত, আজকে বিসিবি কর্তারাও কিন্তু অলরেডি বয়ান দিয়েছেন তাদের, যে হাইব্রিড মডেল তো রয়েছে, মানে এর আগেও তো হাইব্রিড মডেল হয়েছে, মানে পাকিস্তান গিয়ে দুবাইতে খেলেছে বা ইন্ডিয়াও গিয়ে খেলেছে, এখন থেকে সেই মডেলই হবে বাংলাদেশের ক্ষেত্রে। আপনি যেটা বললেন একদম সঠিক, যে বাংলাদেশ কিন্তু এবার থেকে আর ইন্ডিয়াতে আসবে বলে মনে হয় না, কারণ মুস্তাফিজুর এই নামটা নাড়িয়ে দিয়েছে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক, এবং এটার ইম্প্যাক্ট যে এই বৃহৎ আকারে হতে চলেছে, এটা মনে হয় না শাহরুখ খান নিজেও বুঝতে পেরেছেন। এবং আমার প্রশ্ন একটাই, যখন না, শাহরুখ খানকে তো এর মধ্যে আনারই, মানে শাহরুখ খান কী করে বুঝবেন? শাহরুখ খানের তো এটা সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা তো দেশের রাজনীতিবিদদের। এবং এখানেই প্রবলেমটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের যে বৃহত্তর দাবি, ক্রিকেট যদি তার কাছে আত্মসমর্পণ করে, তখন প্রবলেম এটাই হয় যে প্রথমে পাকিস্তান অ্যান্টাগনাইজড হয়ে গেল, তারপরে হয়ে গেল বাংলাদেশ, এবং এর ফলে যেটা দাঁড়িয়েছে, তাতে এই যে উগ্র একটা জাতীয়তাবাদ যেটা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, তার ফলে একটা কমপ্লিটলি নন কন্ট্রোভার্সিয়াল একটা ক্রিকেটার মুস্তাফিজুর, যে জীবনে একটা বাংলাদেশ মিডিয়াতেও ইন্টারভিউ দিয়েছে কিনা সন্দেহ, তাকে ঘিরে এমন একটা তোলপাড় হলো যে তোলপাড়টার কোনো প্রয়োজনই ছিল না। এত কিছুর মানে এই যে জিনিসটা তৈরি হলো, বোঝাই যাচ্ছে এখন যে বাংলাদেশকে তুমি রাজি করাতে পারবে না। বাংলাদেশ এমন নয় যে ক্রিকেটিং নেশন হিসেবে দারুণ, কিন্তু এই ইম্প্যাক্টটা এখানে খুব বেশি আমার মনে হয় ফিল করবে সবাই একেবারে। এবং আমি দুজনের নাম করছি, আশরাফুল অলরেডি ইন্টারভিউ দিয়েছে কলকাতা টিভিতে, আকরাম খানের সঙ্গে আজকে কথা বলছিলাম, প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক, তাদের একটা বক্তব্য, এবং এই বক্তব্যটা ফেলে দেওয়ার মতো নয়, তাদের বক্তব্য যেটা, সেটা আমি গৌতম দাকে আমি প্রশ্নটা করছি, যে এই যে ডেভেলপমেন্টের কথা বলছেন বিসিসিআই সচিব,
এই ডেভেলপমেন্ট তো আগেও ছিল, তাহলে তো আগেই এটা বারণ করে দেওয়া যেতে পারতো বাংলাদেশে ক্রিকেটারদের নেওয়া হবে না আইপিএলে, তাহলে এরকম হিউমিলিয়েশন হতো না মুস্তাফিজুরের, যেটা বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা বলছেন। আপনি কি বলবেন বিষয়? এটা তো ঠিকই বলছেন, কিন্তু এটা তো হলো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যে একটা হিন্দু যুবককে হত্যা করা হলো সে অন্যায় মানে নৃশংসভাবে। এবার মুশকিল হচ্ছে এটা থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠলো, সোশ্যাল মিডিয়ায় দাবির জন্য এই অবস্থা হলো, এবং এখন ভাবতে খুব অবাক লাগছে যেখানে দাঁড়িয়ে আছি, এটা যার অ্যাকচুয়ালি অধিষ্ঠান ছিল জগমন ডালমিয়া, তিনি কিন্তু বাংলাদেশের পাকিস্তানকে নিয়েই কিন্তু সাহেবদের বিরুদ্ধে লড়ার ডাক দিয়েছিলেন। এবং সেদিনই শুনছিলাম যে অমৃত মাথুর, যিনি তখন বোর্ডের একজন অফিসিয়াল ছিলেন, তিনি একটা ঘটনার কথা বলেছেন যে ভারতের বিদেশ মন্ত্রক থেকে ডালমিয়ার কাছে ফোন এসেছিল যে পাকিস্তান সফর বাতিল ঘোষণা করুন, ভারত টিম পাঠাবো না। ডালমিয়া তখন বলেছিলেন সবিনয়ে যে আমি তো একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি সবসময় চাইব ক্রিকেট ম্যাচ হোক, সফর বাতিলটা আপনারা ডিক্লেয়ার করুন, ওটা আপনাদের কাজ, আমার কাজ সফর করার চেষ্টা করা, বলে ফোন রেখে দিয়েছিলেন। আজকের দিনে এরকম বিসিসিআই অফিসিয়াল আর হবে না, জগমন ডালমিয়া হওয়ার মতো পরিস্থিতিও আর নেই, কিন্তু এটুকু বলতে পারি যে একেবারে বোর্ডের ক্রীড়নক হওয়ার মতো জগমন ডালমিয়া থাকলে আজকে পরিস্থিতি আমার ধারণা এতটা খারাপ দিকে যেত না। তিনি একটা এশীয় জোটকে সবসময় সঙ্গে রাখতেন। অবশ্যই, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, যদি গভর্নমেন্টের মানে বারণ থাকে যে কোনোভাবেই নেওয়া যাবে না বাংলাদেশ ক্রিকেটারদের, সেক্ষেত্রে বিসিসিআই অফিসিয়ালদের তো কিছু করারই থাকে না। না, গভর্নমেন্টকে সেখানেই গভর্নমেন্টের সঙ্গে যদি শুরু থেকে যোগাযোগ থাকে এবং যদি অন্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে, তাহলে হয়তো কমিউনিকেশন গ্যাপগুলো তৈরি হয় না। আজকে তুমি ভেবে দেখো যে বাংলাদেশ কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এলো কিন্তু ভারতের জন্য। আজকে বাংলাদেশ গভর্নমেন্ট এত কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেটে জন্মই হতো না জগমন ডালমিয়া না থাকলে, এবং সেই জন্য ডালমিয়া পরিবার আজও অন্তত আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অত্যন্ত আদৃত হতেন। এবং প্রথম যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়, সেই সময় প্রচুর কথা হয়েছিল ইন্টারন্যাশনাল মিডিয়া জগমন ডালমিয়ার এগেনস্টে, যে অন্যায়ভাবে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ প্রথম ম্যাচও খেলেছিল ভারতের সঙ্গে, সৌরভ ক্যাপ্টেন ছিলেন। কিন্তু মনে হচ্ছে হঠাৎ করে এই কয়েক বছর আগে ঘটা দিনগুলো যেন আদিম প্রস্তর যুগে ঘটেছিল, এটা যেন কয়েক বছর আগে ঘটেনি। যাই হোক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পরে। বারবার মনে হচ্ছে যে ক্রিকেটের একমাত্র দোষ কি তার জনপ্রিয়তা? ওপর থেকে সে শিল্পীরা কাজ করতে পারেন, মিউজিশিয়ানরা এখানে পারফর্ম করেন, সব প্রবলেম হচ্ছে ক্রিকেটকে ঘিরে। কোথাও কিছু ছিল না, ইন্ডিয়া এশিয়া কাপে দিব্যি খেলছিল, হঠাৎ করে ফতোয়া এলো যে হ্যান্ডশেক করা যাবে না, হ্যান্ডশেক হলো না। তারপরে হঠাৎ করে এলো মুস্তাফিজুর, কোথাও কিছু নেই, নিলামে রয়েছেন। তখনই তাহলে বিসিসিআই বলতে পারতো যে নিলামে তোমরা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নিও না, যেভাবে পাকিস্তানি ক্রিকেটারদের না নেওয়ার জন্য বলা হয়। এবার বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ হয়ে গেল, বাংলাদেশ এই ডিসিশনগুলো নিল। সব মিলিয়ে বারবার করে সাফার করছে ক্রিকেট। আজকে কপিল দেব, যে কালকে যার জন্মদিন, সেই কপিল দেব একটা ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্টের আয়োজন করছেন, যেখানে বাংলাদেশি গলফারদের আসার কথা। তার কাছে কিন্তু আজকে বিকেল অবধি কোনো ইনফরমেশন আসেনি যে না, বাংলাদেশ গলফারদের তুমি এই গলফ ট্যুরে ইনভলভ করতে পারবে না। যেহেতু ক্রিকেট হাই প্রোফাইল, যেহেতু ক্রিকেটের দিকে সবার নজর, বারবার করে যেন ক্রিকেটকেই বলি হতে হয়। অবশ্যই, আর এটা যদি অন্য কোনো স্পোর্টস হতো, গলফ যেটা বলছেন, যেটার জনপ্রিয়তা কম, সব স্পোর্টসের ভ্যালু রয়েছে, তাহলে কিন্তু হয়তো এই জিনিসটা হতো না। যেহেতু আইবল বেশি, ক্রিকেট অতিমাত্রায় মানুষ দেখে, এবং আইপিএল তো ছেড়েই দিন, বাংলাদেশের কত ভিউয়ার্স আছে সেটা আমরা জানি। আর সেই জন্যই কিন্তু পাল্টা আঘাত দেওয়ার জন্য বিসিবির এই সিদ্ধান্ত, বিসিবি রাদার বলা ভালো যে অন্তর্বর্তী সরকার আজকে যে চিঠিটা গিয়েছে আর কি এখান থেকে, মানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে, যে এই আইপিএল সম্প্রচার। এবং এই যে ক্রীড়া উপদেষ্টা বলছেন গোলামি সহ্য করব না, মানে কিসের গোলামি? গোলামির সঙ্গে এটা ক্রিকেটের কি সম্পর্ক? প্রত্যেকটা জায়গায় ক্রিকেট একটা রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে, যেটা খুব দুঃখজনক। এবং 2016-তে যখন এখানে টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়, এখানে একটা দুর্ধর্ষ ম্যাচ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান, তখন সৌরভ সেক্রেটারি, ডালমিয়া প্রেসিডেন্ট। সেটাও মনে হচ্ছে যেন দূর অতীত, কারণ এবারে সেরকম কোনো আগ্রহ নেই, বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, এমনকি তরুণদের যিনি স্পন্দন, সে শুভমন গিল, তিনজনের কেউই টি20 ওয়ার্ল্ড কাপে খেলছেন না। তার মধ্যে দুটো টিম ভারত থেকে সরে যাচ্ছে। এর ফলে টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা 7ই ফেব্রুয়ারি শুরু হবে, মনে রাখবেন আজকে 5ই জানুয়ারি, এই সময় তো চারপাশে পোস্টার টোস্টার পড়ে রীতিমতো আবহ শুরু হয়ে যাওয়া উচিত। কোথায় কি, আমরা খালি নেগেটিভ কথাগুলোই বলে যাচ্ছি।
অবশ্যই, এবং কাউন্টডাউন শুরু হওয়ার কথা, কিন্তু কাউন্টডাউনের বদলে কোথায় ম্যাচ হবে এবং কাদের ম্যাচ ইডেন গার্ডেন্সে পড়বে এই 5ই ফেব্রুয়ারির শীতকালের সন্ধ্যায় এসেও কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আজকে আমার একজন বাংলাদেশের জার্নালিস্ট মনে করালেন যে সুপার 8 এই স্ট্রাকচারটা যেভাবে করা আছে, তাতে বাংলাদেশ যদি এই গ্রুপ থেকে সেকেন্ড হয়, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড, ধরে নেওয়া যাক ইংল্যান্ড উঠলো, বাংলাদেশ সেকেন্ড হয়ে উঠলো, ওদিক থেকে ইন্ডিয়া ফার্স্ট হয়ে উঠলো, এমন সুপার 8-এ যেরকম ইয়েটা আছে, তাতে কিন্তু ইন্ডিয়ার একমাত্র ম্যাচ এই বাংলাদেশে ইডেনে ভারতের বিরুদ্ধে হতে পারতো। অর্থাৎ ভারত যদি 1 হয়, বাংলাদেশ যদি 2 হয়, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের ইডেন গার্ডেন্সেই খেলা হতে পারতো। এবার সেই খেলাটাও কিন্তু এখানে হবে না। অবশ্যই রিলোকেট যখন করতে বলেছে বিসিবি, তো সেক্ষেত্রে ওই মানে স্ট্যান্ড পয়েন্টই তারা স্টিক। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ভারতে আসবে না, ভারত কেন বাংলাদেশের সঙ্গে খেলতে শ্রীলঙ্কা যাবে? ভারতীয় দল যদি বলে যে আমরা কোথাও যাব না, আমরা বাংলাদেশের সঙ্গে কোথাও খেলতে যাব না, বাংলাদেশকে এখানে আসতে হবে, আমি কেন আমার ফিক্সচার চেঞ্জ করব? আমি তো কোনো কিছু বলিনি। সেখানে আরেকটা অচল অবস্থা দেখা দেবে। অচল অবস্থায় মানে 1 মাস 2 দিন বাকি টি20 ওয়ার্ল্ড কাপের আগে, এখন কিন্তু পুরো দিশেহারা, কি আইসিসি কি বিসিসিআই। আমি শিওর তোমার কাছে এবার কেউ টিকিট চাইনি। না না, আর টিকিট চাইবে না এই মুহূর্তে যা অবস্থা। যাই হোক, আজকে শুভমান গিল একটা কথা বলেছেন যে টেস্ট ম্যাচের আগে নাকি 15 দিনের কন্ডিশনিং ক্যাম্প করলে ভালো হয়। আমি জানি না শুভমান গিল কোন মুলুকে আছেন, ইম্পসিবল 15 দিনের উইন্ডো বের করা, 7 দিনের তাও হবে কিনা কেউ জানে না। তিনি যেহেতু এখন টি20 টিমের ক্যাপ্টেন নন, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ওয়ানডেতে ক্যাপ্টেন আর টেস্টে ক্যাপ্টেন, আমার মনে হয় শুভমান গিল অলরেডি প্রেশারটা ফিল করছেন যে টেস্ট ম্যাচে যদি এরকম ধারাবাহিক হারি, তাহলে তো আমার ক্যাপ্টেন্সি নিয়ে টানাটানি হবে। তাই তিনি স্ট্রেস করেছেন যে এর আগে অগস্টে যাবে শ্রীলঙ্কা সফরে, তার আগে অন্তত যেন 15 দিনের ক্যাম্প করা যায়। ওটা আমার ধারণা 3 দিনে দাঁড়াবে। 15 দিন থেকে 3 দিন। আসলে ওনার যে কথাটা শুভমান গিলের, যে তিনি চাইছেন প্রতিটি টেস্ট সিরিজের আগেই 15 দিনের যেন ক্যাম্প হয়, এবং এটা তো মানে এটাও মানে রিয়ালিস্টিক্যালি কিন্তু ইম্পসিবল। মানে এখন যেভাবে ক্রিকেট হচ্ছে, 15 দিনের ক্যাম্প করা জাস্ট ইম্পসিবল। এটা জানি না ড্যামেজ কন্ট্রোলের জন্য তিনি বলছেন কিনা, তবে যেটা বলছেন সেটা বাস্তবায়িত হওয়া আর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হওয়া একই রকম ব্যাপার। একদম শেষ দিকে চলে এসেছি। আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন, তার নাম টাইগার পাটাউডি। আপনারা অনেকেই জানেন যে টাইগার পাটাউডির বাবা তারই জন্মদিনের দিন, 11তম জন্মদিনের দিন পোলো খেলতে মারা যান। তারপর থেকে পাটাউডি পরিবারে আর জন্মদিন সেলিব্রেট করা হতো না, মনে করা হতো ওটা অপয়া। পাটাউডির 70তম জন্মদিনে ঠিক হয় যে তারা জন্মদিন সেলিব্রেট করবে। তখন ওই পাটাউডি পরিবারের একজন প্রবীণ পরিচারক তিনি বলেছিলেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা আমাদের পরিবারের জন্য ভালো নয় এই সেলিব্রেশনটা। সেই সেলিব্রেশনটা হয় এবং পাটাউডি অসুস্থ ছিলেন, আরও অসুস্থ হয়ে চলে যান। আজকে এখানে দাঁড়িয়ে মনে পড়ছে ইডেন গার্ডেন্সে তার অনেক ভালো ভালো ইনিংস আছে। এছাড়াও গাভাস্কার যেবার 1978-79 ইডেন গার্ডেন্সে 2টো পরপর সেঞ্চুরি করেন ব্যাক টু ব্যাক, যখন 181 ব্যাটিং করছেন, একটা চিরকুট পাঠান পাটাউডি, টাইম টু ডিক্লেয়ার। গাভাস্কার সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেন। টাইগার পাটাউডির একটা কথা ইন্ডিয়ান ক্রিকেটে খুব মূল্যবান ছিল। কপিল দেব 84-তে বাদ পড়ে অবসর নেবেন ভেবেছিলেন, পাটাউডি একটা নোট পাঠান তাকে, ডু নট কুইট। টাইগার পাটাউডি খুব কম কথা বলতেন, কিন্তু কম কথার মধ্যে প্রচুর ইম্প্যাক্ট রেখে গেছেন। জয়জ্যোতি ঘোষ, শেষ হওয়ার আগে ফাইনালি কি বলবে? অনেক শ্রদ্ধা পাটাউডিকে। আমি খালি অবাক হয়ে যাই যে ওই একটা চোখ নিয়ে খেলতো কী করে। তিনি বলেছেন যে ইংলিশ বোলিং অ্যাটাক দেখে আমার মানে সেই ধারণাটা জন্মেছে যে আমি খেলতে পারবো একটা চোখ নিয়েও। তাই তাকে সেলুট, এবং তার মতো ক্যাপ্টেন পাওয়া সত্যিই দুর্লভ। আমার তো উচিত ছিল একটা চোখ বেঁধে প্রোগ্রাম করা। আমি পাটাউডি নই, আর হতেও চাই না। আজকের মতো এখানেই। ক্রিকেটের প্রতি যাবতীয় দুঃখ রেখে এবং হতাশা রেখে, যে এমন পরিস্থিতি যে ক্রিকেট হয়ে গেছে রাজনীতির ক্রীড়নক, জনপ্রিয়তাই হয়ে গেছে তার সবচেয়ে বড় শত্রু। চললাম, ভালো থাকবেন, শুভরাত্রি।